ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি। অপসারণের দাবি করলেও এখনও রয়ে গেছে প্রথম দিনের বর্জ্য। এবারও নির্ধারিত দামে হচ্ছে না কোরবানি পশুর চামড়া বেচাকেনা, লোকসানের মুখে ব্যবসায়ীরা, সমন্বয়হীনতার অভিযোগ। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড়, ছোটদের হাত ধরে ঘুরছেন অভিভাবকরা। জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্পট। বিদেশি সহায়তা কমার ঝুঁকি মুখে দেশের স্বাস্থ্য খাত, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দরকার, রাজনৈতিক সদিচ্ছা বলছেন বিশেষজ্ঞরা। এবার বোমা ফাটল ইরান, ইসরায়েলের পরমাণু স্থাপনা এবং প্রতিরক্ষা ব্যবস্থার গোপন নথি ভান্ডার পাওয়ার দাবি, নিশ্চুপ তেল আবিব। ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানী মিরপুর চিড়িয়াখানায় ভিড় করছে সব বয়সী মানুষ। ছোট বড় সবাই ঘুরছেন এক খাঁচা থেকে অন্য খাঁচায়। তবে শিশুদের আনন্দ যেন সবার চাইতে বেশি। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফাহিম ইউসুফ। ফাহিম, চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন সেটা তো জানাবেনই, এবং তারা কেমন আনন্দ করছেন সেটাও বলবেন। বিপাশা, রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু চিড়িয়াখানা কিন্তু সবার পছন্দের শীর্ষে। এই মুহূর্তে আমি চিড়িয়াখানার ভেতরে রয়েছি। সকাল থেকে এখানকার অবস্থা যদি আমি একটু জানাতে চাই, সকাল থেকে এখানে যে দর্শনার্থী রয়েছেন, ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু এখানে সকাল থেকেই ভিড় করছেন এবং একে একে কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন। গতকাল ঈদের দিন থাকলেও গতকাল কিন্তু এখানে তেমন একটি মানুষের দেখা পাওয়া যায়নি। আশানুরূপ দর্শনার্থী না পাওয়ায় কিন্তু অনেকটা হতাশ ছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে আজকে যেহেতু পরিবেশ এবং আবহাওয়া অনেকটা অনুকূলে থাকার কারণে কিন্তু দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে অনেকটা দুপুর হওয়ার কারণে অনেকেই হয়তো বিভিন্ন ছায়ায় আশ্রয় নিয়েছেন, যার ফলে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি যে অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন আমাদের সঙ্গে শিশুরা। এছাড়া অভিভাবকরাও জানাচ্ছিলেন যে চিড়িয়াখানায় শিশুদেরকে যে প্রাণী সম্পর্কে ধারণা বা প্রাণী সম্পর্কে একটি শিক্ষা দেওয়ার জন্য অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। এছাড়া আমি একটু বলে রাখতে চাই, ঈদের যে লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলো কিন্তু প্রায় আজকে সকাল থেকেই একটি মানুষের লোকারণ্য ছিল। এই মুহূর্তে এখানে যে দর্শনার্থীরা আছেন তারা কিন্তু তাদের পরিবার নিয়ে অনেকটা উপভোগ করছেন বলে আমাদের জানাচ্ছিলেন। এছাড়া চিড়িয়াখানাতে এবার কিন্তু বেশ কিছু আকর্ষণ রয়েছে, যে ছোট বাঘ থেকে শুরু করে অনেক ভাল্লুক এসেছে নতুন, যেগুলো আসলে নতুন সংযোজন বলে আমাদেরকে জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি আমি যদি বলতে চাই যে চিড়িয়াখানা এই মুহূর্তে সবচেয়ে বেশি যে পছন্দের তালিকা শীর্ষে, সেটি কিন্তু সিংহ দেখতে অনেক বাচ্চারা ভিড় করছেন সিংহের যে খাঁচা সেখানের দিকে। এছাড়া সার্বিকভাবে যদি এখানকার পরিস্থিতি আমি বলতে চাই, সেটি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এবং একে একে আসছেন। তারা জানান যে বিনোদনের যে কেন্দ্রগুলো তাদের মধ্যে কিন্তু চিড়িয়াখানা আসলে শিক্ষণীয় হওয়ার পাশাপাশি একটি মনোরম পরিবেশ থাকায় এখানে তারা আসছেন নিয়মিত। এই ছিল রাজধানীর চিড়িয়াখানা থেকে সর্বশেষ। বিপাশা। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীরা কেমন আনন্দ করছেন সেই সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত এবং রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করছেন পর্যটকরা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম এবং মিশু মল্লিক। শুরুতে আমরা চলে যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিম, সৈকতে লোক সমাগম কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি জানান। বিপাশা, যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের গতকাল ঈদের আজহা পালিত হওয়ার পরে আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারের সমুদ্র সৈকতের সহ পর্যটন স্পটগুলোতে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে গতকালের তুলনায়। আজকে কক্সবাজারের প্রায় 60 থেকে 70% হোটেল বুকিং আছে বলে আমাদেরকে হোটেল ব্যবসায়ীরা জানিয়েছে। বিশেষ করে রৌদ্র তাপের যেই তাপ ছড়াচ্ছে, সে তার তাপের মধ্যে দিয়ে মানুষ কিন্তু সমুদ্র স্নানে মক্ত রয়েছে, যে যার মতো করে তার পরিবার পরিজন নিয়ে বিশেষ করে সমুদ্র
সৈকতের যেই টিউবগুলো রয়েছে, জেট স্কি এবং ঘোড়া এবং বিভিন্ন ধরনের যেই ছোটোখাটো যে বিনোদনের ব্যবস্থা রয়েছে, সেটি বিনোদনের জন্য সবাই তার পরিবার পরিজন নিয়ে গল্প, কেউ গল্পে মক্ত আছে, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন তারা তাদের মতো করে তারা সমুদ্র সৈকতে ঈদ উদযাপন করছে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের যেই সুগন্ধা পয়েন্টে কিন্তু এখনের রৌদ্রের তাপের যে খরার তাপ, সেই তাপের মধ্যেও কিন্তু অসংখ্য পর্যটক তারা সমুদ্রের সামনে মক্ত রয়েছে। আপনারা দেখতেছেন যে বিষয়টি, সেটি হলো যে কক্সবাজারের আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-1 দিন কক্সবাজারের রৌদ্রোজ্জ্বল থাকবে এবং এই জন্য হোটেল মোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে প্রায় 100% বুকিং তাদের হোটেল মোটেল কক্ষগুলো পরিপূর্ণ থাকবে বলে তারা আশা প্রকাশ করে। আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের এই পর্যটন মৌসুমে কিন্তু বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ীরা এবং পর্যটনের সাথে জড়িত নয় এমন অনেক লোক মৌসুমী ব্যবসায়ীরা পর্যটক হয়রানির জন্য উৎপেতে থাকে, যেটা জানিয়েছে পর্যটক ব্যবসায়ীরা। তারা দাবি জানিয়েছে যারা পর্যটকরা আসবেন আগত পর্যটক যেন তারা তাদের যে নৈতিক যে আনন্দ ভ্রমণের যে স্থানগুলো সেগুলোই যেন তারা দাবি করে। যখনই অনৈতিক কিছু দাবি করে, বিভিন্ন ধরনের অপরাধ, যে বিভিন্ন ধরনের যেই মাদক এবং অবৈধ যে বিনোদনের জন্য নারী সহ উপস্থিত থাকে, তখন এই ধরনের বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এবং এটার বদনাম সারা কক্সবাজার সহ বিদেশি পর্যটক এটার প্রভাব পড়ে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের এটাই ছিল আমার কাছে। এখন যাবো আমরা রাঙ্গামাটিতে। মিশু মল্লিক, সহকর্মী মিশু মল্লিক আমাদের রাঙ্গামাটির সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ কক্সবাজারের সহকর্মী আব্দুর রহিমকে। বিপাশা, আপনার মাধ্যমে জানাতে চাই, কক্সবাজারের মতো পার্বত্য জেলার রাঙামাটিতেও পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। গতকাল ঈদের দিন পর্যটকদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আজ সকাল থেকে রাঙামাটির বাইরে থেকে যথেষ্ট পরিমাণ পর্যটক রাঙামাটি বেড়াতে এসেছেন। আমরা সকাল থেকে রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে, যেমন ঝুলন্ত সেতু, আরণ্যক হলিডে রিসোর্ট এবং পলের পার্ক সহ সকল পর্যটন বিনোদন কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি, যেখানে আসলে পর্যটকদের একটা সরব উপস্থিতি ছিল বলা যায়। বর্তমানে আমি রয়েছি রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র পলয়েল পার্কে এবং লাভ পয়েন্টে, যেখানে আসলে পর্যটকদের কিছু পর্যটকরা এসেছেন যারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা এখান থেকে কাপ্তাই হ্রদ ভ্রমণেও তারা বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকরা আসলে খুব আগ্রহ নিয়ে যে লাভ পয়েন্ট রয়েছে, দেশের একমাত্র লাভ পয়েন্ট, সেই লাভ পয়েন্টে তারা সেখানে ছবি তুলছেন, সেখানে সেটা দেখছেন। আসলে প্রবাসী আমেরিকার দম্পতি আলাউদ্দিন লিমা, যারা কাপ্তাই হ্রদে ডুবে আসলে মারা গিয়েছিলেন, তাদের স্মৃতিতে আসলে এটি তৈরি করা হয়েছিল। তো এখানে দর্শনার্থীরা এবং যারা বাইরে থেকে ঘুরতে এসেছেন তারা দেখছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি একজন পর্যটকের সাথে। আপনি কোথা থেকে এসেছেন এবং দেখে কেমন লাগছে? আচ্ছা, আমি আসছি বোয়ালখালী থেকে, বোয়ালখালী পশ্চিম ইউনিয়ন থেকে। আমরা আজকে গতকাল ঈদুল আজহা উপলক্ষে আমরা সবাই প্যানেল করে এখানে আসছি। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, খুব মানে এক কথায় বিনোদন উপভোগ করতেছি সারাদিন এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে, রাঙ্গামাটি এই জেলার মধ্যে। তো আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে আসলাম, দেখলাম একটা দম্পতির ইতিহাস এখানে। তো মূলত জায়গাটাকে লাভ পয়েন্ট হিসেবে বলা হয়। তো আমরা দেখতেছি আসলে কি থেকে কি হয়েছিল এখানে। তো আনন্দ করেছি সারাদিন। তো আছি আরো কিছুক্ষণ। আচ্ছা, দর্শক, আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, তিনি রাঙামাটি ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি শেয়ার করছিলেন। তো আসলে রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে সেগুলোতে ধীরে ধীরে পর্যটকদের উপস্থিতি আসলে বাড়তে শুরু করছে এবং আগামী দিনগুলোতে এই সংখ্যাটা আরো বাড়বে বলে আশা প্রকাশ করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো আসলে বিপাশা, এই ছিল আমার কাছে রাঙামাটিতে পর্যটক উপস্থিতির সর্বশেষ। আব্দুর রহিম এবং মিশু মল্লিক, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আমাদের দুজন সহকর্মী কক্সবাজার এবং রাঙামাটি থেকে ঈদ আনন্দের সর্বশেষ পরিস্থিতিগুলি জানাচ্ছিলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণ যদি এপ্রিলে যদি আপনার নির্বাচন হয়, তাহলে রমজান মাসে নির্বাচনী প্রচার করতে হবে। নির্বাচনী প্রচার তো গুরুত্বপূর্ণ। এখানে যারা শুধু ক্যান্ডিডেট নয়, ক্যান্ডিডেটদের যারা সমর্থক তারাও অন্তর্ভুক্ত থাকবেন। বাংলাদেশের নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন একটা উৎসবের মতো। আমরা মনে করি এবারে অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হওয়ার কথা।
তাহলে গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে। তো কি করে এটা সম্ভব? রমজান মাস একটা ধর্মীয় পবিত্র মাস, ইবাদতের মাস। মানুষ তারাবি পড়ে, মানুষ সেহরি খায়, মানুষ সারাদিন রোজা রাখে। তো এই রোজা রাখবে না ওই গরমের মধ্যে সে নির্বাচনী প্রচারণা চালাবে? এইটা একেবারে অর্বাচীনের মতো অপরিণামদর্শী এই সিদ্ধান্ত। কারণ আমরা জানি যে নির্বাচনেরও একটা বছর আছে। এ ধরুন অক্টোবর নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস। আন্দোলনের সময় হয়, নির্বাচনের সময় হয়। তাহলে এত কিছু জানার পরেও আমাদের যেটা মনে হচ্ছে মাত্র 2-1টি দল এটাকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা এইটা জনগণ তাদের বৃত্তের মধ্যে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি হলেন নিরপেক্ষ সরকার। আপনি সব দিক বিবেচনা করে আপনি একটা ভূমিকা রাখবেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে কোন একটি রাজনৈতিক দল বা 2টি রাজনৈতিক দলের দিকে টিল্টে, ওইদিকে একটু হেলে যাচ্ছেন, ওইদিকে একটু ঝুঁকে পড়ছেন কেন? দর্শক, আমরা ছিলাম রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভির ব্রিফিংয়ে। আগামী জাতীয় নির্বাচন প্রভাবমুক্ত হবে কিনা এই নিয়ে সংশয় জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রামের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের জন্য মতামত দিলেও একটি মহলের প্রভাবে এপ্রিলে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সেক্ষেত্রে ডিসেম্বরের আগে নির্বাচন আয়োজন সম্ভব। চলমান পরিস্থিতি দেশের রাজনীতিতে গভীর সংকট তৈরি করবে বলেও শঙ্কা জানান তিনি। কারণ কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটা লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? প্রশ্নগুলো উঠে আসছে। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন। রোববার সকালে ZRF এর নির্বাহী পরিচালক ডক্টর মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যরা শ্রদ্ধা জানান। এ সময় জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারা। ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কোনো দুর্যোগ সহ দল মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনো 22% মানুষ মূলধারার চিকিৎসা সেবার বাইরে রয়েছে। যারা চিকিৎসা নেন তাদের খরচও বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। নারী স্বাস্থ্য, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সহ নানান খাতে বিদেশি সহায়তা কমে যাওয়ার পরিস্থিতি আরও নাজুক করে তুলতে পারে। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যখাত সংস্কারের রাজনৈতিক ঐক্যমত্য জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। অপ্রতুল সরকারি স্বাস্থ্যসেবা কাঠামো, প্রান্তিক পর্যায়ে চিকিৎসক, নার্স ও সরঞ্জাম সংকটে ব্যাহত হচ্ছে সাধারণের স্বাস্থ্যসেবা। দেশের চিকিৎসা উচ্চবিত্তের ভরসা নেই। উচ্চ মধ্যবিত্তের জন্য বেসরকারি স্বাস্থ্যসেবা কিছুটা সহায়ক হলেও মধ্য ও নিম্নবিত্তের জন্য সে সেবা ধরাছোঁয়ার বাইরে প্রায়। এমন প্রেক্ষাপটে বৈষম্যহীন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনো 22% মানুষ মূলধারা চিকিৎসা সেবার বাইরে। 78% মানুষ MBBS চিকিৎসকের সেবা পেলেও ওষুধ বিক্রেতা ও পল্লী চিকিৎসকের ভরসায় 10%-এর বেশি মানুষ। কমিউনিটি ক্লিনিক, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কাছে চিকিৎসা নেয় 6%। স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, অর্থায়ন ও জনবল ব্যবস্থাপনা সহ 7টি বিষয়ে সংস্কার প্রস্তাবনা দিয়েছে কমিশন। স্বাস্থ্যসেবা কর্মঘণ্টার পর্যালোচনা, যেমন এখন বলা হচ্ছে কমিউনিটি ক্লিনিকে যারা আছেন CSCB তারা 9টা 3টা করেন, কিন্তু আমরা 9টা 3টা কিছু না, 9টা 5টা পর্যন্ত সবাই কাজ করবে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, বিশ্বমানের হাসপাতাল স্থাপনের সুপারিশ করেছে কমিশন। এসব বাস্তবায়নে অগ্রাধিকার ঠিক করার প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। 20টা ল, এইটাকে যদি আমরা
আইদার নতুন করে প্রণয়ন করতে চাই অথবা রিভাইজ করতে চাই, ওইটাতেই তো 10 বছর লেগে যাবে। 3 বছরে কেমন করে হবে? সো এইখানে আমাদেরকে আরেকটু প্র্যাগম্যাটিক হয়ে প্রায়োরিটাইজ করে কোনগুলা আগে করা দরকার, কোনগুলা একটু পরে করলেও চলবে, সেই ধরনের একটা এক্সারসাইজের দরকার আছে। নারী স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ সহ নানা খাতে বিদেশি সহায়তায় ছিল বড় ভরসা। এ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান বিশেষজ্ঞরা। আগে আমরা চিন্তা করতাম ডেভেলপমেন্ট পার্টনাররা যেহেতু রিসার্চ, ইনোভেশন, ডেটা, তারপরে হচ্ছে ওমেন্স হেলথ, ম্যাটার্নাল হেলথ, ওই স্পেশাল জিনিসগুলো কাভার করবে, ওইখানে আমাদের বরাদ্দ না দিলেও চলবে। নাও উই হ্যাভ টু বি স্মার্ট ইন সেইং যে দে আর নো লঙ্গার দেয়ার, এবং বাংলাদেশ আগামী বছর তো ট্রিপ সুবিধা আর পাবে না। সুতরাং ওই বাস্তবতায় আজকে থেকে এই বাজেটেই আমাদের ইনশিওর করতে হবে যে এই অ্যালোকেশন, এফিসিয়েন্সি অ্যান্ড স্মার্টনেস আমাদের থাকতে হবে। তবে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের জন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দরকার রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, বলছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এলাকায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষত বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। কুষ্টিয়ায় নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়। রোববার সকালে সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে উজ্জ্বলের মরদেহ উদ্ধারের পর এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। জানা যায় 2 বছর ধরে উজ্জ্বল বাড়িতে একা থাকতো। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে তার ফুপু ঘরের জানালা খুলে দেখতে পান উজ্জ্বল রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে।